আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান 4 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। বুধবার রাত 11:30টায় তাকে নিয়ে একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। 21 থেকে 24 আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সফরের মূল লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি করা। ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, জাম কামাল খানের এই সফরে বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করা হবে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে পুঁজিবাজারের সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ সুমনা, আজ সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দিনের শুরু থেকে দেখছি যে সূচকের অব্যাহত ওঠানামা চলছে ঢাকার পুঁজিবাজারে। আমরা এখন পর্যন্ত দেখছি সূচক 23 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5355 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া শেয়ারগুলোর ক্ষেত্রে যদি তাকাই তাহলে আজকে আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পড়েছে। আমরা দেখছি 108টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে আপনার দাম বেড়েছে। দাম কমার তালিকায় রয়েছে 212টি কোম্পানির শেয়ার, আর দামের কোনো তারতম্য ঘটেনি 73টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। এছাড়া আমরা যদি লেনদেন ভলিউমের দিকে তাকাই, লেনদেন আমরা দেখছিলাম ঢাকার পুঁজিবাজারে গতকাল 950 কোটি টাকার উপর লেনদেন হয়েছিল, অর্থাৎ লেনদেন ছিল আপনার 953 কোটি টাকা। আর এখন আমরা দেখছি এখন প্রথম 3 ঘন্টায় লেনদেন আমরা রয়েছে 433 কোটি টাকার মতো। আর আমরা সব মিলে বাজার পরিস্থিতি সম্পর্কে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে সুমনা, লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। আমরা তার কাছে বাজার সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাইবো যে আজকের পুঁজি বাজারটি আসলে কেমন গেল। ধন্যবাদ শাহরিয়ার ভাইয়া। আজকে আমাদের মার্কেটে আমরা দেখতে পাচ্ছি একটা মিশ্র ভাব চলছে। সেখানে কিছু প্রফিট টেকিংও হচ্ছে এবং একটা কনফিউজড আকারে আছে মার্কেট। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লো পেইড আপ স্টকস আমরা যাদেরকে বলি, এই লো পেইড আপ স্টকসের দখলে কিন্তু আজকে মার্কেট আছে। আপনার কাছে একটা জানতে চাইবো যে বাজারে আসলে বিনিয়োগকারীদের ভিতরে কি অবস্থা, আপনার মার্জিন রুলস নিয়ে কি কোনো আছে, বিনিয়োগকারীদের মধ্যে কোনো আশা নিরাশা কাজ করছে কিনা? আমরা আসলে গত পরশু রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন রুলসের সংশোধনী একটা খসড়া বের হয়েছে। আমি বিনিয়োগকারীদের আশ্বাস করতে চাই, এটা কিন্তু ফাইনাল অ্যামেন্ডমেন্ট না। এখানে কিন্তু বিনিয়োগকারীদের মতামত জানানোর সুযোগ আছে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটা আমাদের রেগুলেটর, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে তারা কিন্তু আশা করছে সব বিনিয়োগকারী এবং যারা স্টেক হোল্ডার্স, আমরাও কিন্তু আমাদের মতামত জানাবো। সো এখানে আমি বিনিয়োগকারীদেরকে আশ্বাস করতে চাচ্ছি যে আসলে যেটা বিনিয়োগকারীদের জন্য ক্ষতি হবে এরকম কোনো রুল অ্যামেন্ডমেন্ট হবে না। এবং একই সঙ্গে আমি সবাইকে এনকারেজ করব যেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে তারা তাদের মূল্যবান মতামতটা যেন শেয়ার করে রিগার্ডিং দ্য নিউ পলিসিস অফ দ্য মার্জিন রুলস। আচ্ছা, আজকের বাজারে আমরা একটা জিনিস দেখছিলাম যে আসলে একক কোনো আপনার প্রাধান্য ছিল না, কোনো সেক্টরে একক কোনো প্রাধান্য ছিল না। আজকের বাজারটা আপনার কী অবস্থা, সেক্টরে যদি ক্ষেত্রে বিবেচনা করি কী অবস্থা? সেক্টর ওয়াইজ কোনো সেক্টরেরই দখলে এই মুহূর্তে নাই, তবে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে কম্পারেটিভলি। বাট আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেক্টরে যেসব লো পেইড আপ স্টকসগুলো আছে সেই লো পেইড আপ স্টকসগুলো কিন্তু ভালো একটা গেইন দিয়ে যাচ্ছে। তার পাশাপাশি যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন, যদি একটু পুরো উইকটা র্যাপ আপ করতে যাই, আমরা কিন্তু যদিও আজকের মার্কেটটা একটু মিশ্র প্রভাব আছে, বাট আমরা যদি একটু সানডে থেকে অ্যানালাইসিস করি, উইকলি কিন্তু আমাদেরকে এখনও মার্কেট একটা পজিটিভ রিটার্ন দিয়ে গিয়েছে ইন টার্মস অফ ইন্ডেক্স। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখছিলাম যে এই সপ্তাহে কিন্তু আপনার দেখেন যে গত 2 সপ্তাহ পর আজকে এই সপ্তাহে আমরা লেনদেন দেখেছি 1000 কোটি টাকার ঘর অতিক্রম করেছে। ইভেন গতকালকেও আমরা দেখেছি 950 কোটি টাকার ঘর অতিক্রম করেছে। তো লেনদেন ভলিউমটার কীরকম ছিল বা এটার কী অবস্থা? এখানে যে 900, 1000, 800, 1100 এখানে যে ভলিউমটা স্টেবল আছে, এটাই কিন্তু ইন্ডিকেশন আসলে যে বাজার কোন দিকে যাচ্ছে। এখানে কিন্তু খুব র্যাপিড কিন্তু কোনো আপস অ্যান্ড ডাউনস হচ্ছে না ইন টার্মস অফ ভলিউম, একটা স্টেডি ভলিউম হচ্ছে। তার মানে হচ্ছে নতুন বিনিয়োগকারী মার্কেটে আসছে এবং তারা ইন্টারেস্ট শো করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।
সুমনা, এতক্ষণ কথা হচ্ছিল পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলছিলাম আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়ার সাথে, ম্যানেজার লঙ্কা বাংলা সিকিউরিটিসের। আর সপ্তাহের আমরা আজকে শেষ কার্যদিবসের লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। আমরা আগেই জানিয়েছিলাম যে সূচকের আসলে অব্যাহত ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। আমরা খানিকটা নেগেটিভ ট্রেন্ডে আমরা দেখছি যে সূচকের অবস্থান। লেনদেন ভলিউম যেটিও বলছিলাম যে প্রায় 400-450 কোটি টাকার মতো এখন পর্যন্ত হয়েছে প্রথম 3 ঘন্টায়। আরও 1.5 ঘন্টা লেনদেন আছে এবং আরও 1.5 ঘন্টা লেনদেন শেষেই আমরা বুঝবো যে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কোথায় গিয়ে দাঁড়ায়। তো সুমনা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে কেজি দরে বিক্রি হচ্ছে মোবাইলের ক্যামেরা। রীতিমতো পাল্লায় মেপে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরার দাম প্রতি কেজিতে পড়ছে 30,000 টাকা। এগুলো ভারত ও চীনের মতো দেশে রপ্তানি হচ্ছে। এভাবেই বাড়ি বাড়ি গিয়ে নষ্ট মোবাইল কিনছেন ফেরিওয়ালা। রাজশাহীতে এরকম 30 থেকে 35 জন ফেরিওয়ালা আছেন যারা পুরনো ও নষ্ট মোবাইল ফোন কিনেন। এগুলো টাচ ফোন, ভিভো, রেডমি, রিয়েলমি, পোকো, OnePlus, শাওমি, OnePlus এগুলো মোবাইল আমরা 500 টাকা পিস কিনে নিই। বাটাম ফোনগুলো 40 টাকা 50 টাকা পিস কিনি। হয়তো পাতিল, বাটি এগুলো দিয়া সেগুলো নিলি, এই ধরেন আপনার 60 কেজি দিল, 250 টাকা করে দাম দিল। ফেরিওয়ালাদের কাছ থেকে এসব পণ্য কেনেন সুজন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে মোবাইল ফোনে থাকা পার্টসগুলোর মধ্যে ক্যামেরা, মাদারবোর্ড, ডিসপ্লে, স্পিকার, কানেক্টিং আইসি, চার্জিং পোর্ট, সিমের প্লেট, লাইট ও ব্যাটারি আলাদা করা হয়। আমরা এই মোবাইলগুলোর খুলে মনে করেন প্রাইভেট আলাদা করি, ক্যামেরা আলাদা করি, ব্যাটারি আলাদা করি। আলাদা বিভিন্ন রেট আছে, আলাদা হিসেবে ভাগ করে রাখতেছি ভেঙে। এগুলা মহাজন, আবার ঢাকাতে মহাজন, আবার আর মহাজনে এগুলা ঢাকাতে দিয়ে পাঠায়। সুজন এন্টারপ্রাইজের কর্মীরা জানান, বাটন ফোনের ক্যামেরার ওজন কম, তাই দাম বেশি। প্রতি কেজি বিক্রি হয় 25 থেকে 30,000 টাকায়। অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার ওজন বেশি, তাই দাম কিছুটা কম। প্রতি কেজি বিক্রি হয় 15 থেকে 20,000 টাকায়। এছাড়া প্রতি কেজি ডিসপ্লে 30 থেকে 100 টাকা, স্পিকার প্রতি কেজি 40 টাকা, ব্যাটারি প্রতি কেজি 120 থেকে 300 টাকা এবং মাদারবোর্ড প্রতি কেজি বিক্রি হয় 3,000 টাকায়। দেশে মোবাইল ফোন মেরামতকারীরা এসব পণ্য কেনেন। এছাড়া ভারত ও চীনে পুরনো মোবাইল ফোনের পার্টস রপ্তানি হয়। এখানে আপনার 4-5 জন বা 7 জনের মতন কাজ করে ওরা। আমার এই ব্যবসার দ্বারা তো এই কাজ কাম করে মনে করেন জীবিকা নির্ভর হয়। আগে এগুলো ছিল না রাজশাহীতে, এখন বর্তমান এই কাজের ইয়াতে অনেক মনে করেন যে পরিবার ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত আছে আর কি। এক সময় সুজন মণ্ডল এসব পণ্যের ভ্রাম্যমাণ ফেরিওয়ালা ছিলেন। দীপ্ত, বার্তা কক্ষ। বিশ্বের অন্যতম আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো আয়োজন করল মোটরসাইকেল যাত্রার। রাজধানীর তেজগাঁও থেকে সম্প্রতি এই যাত্রা শুরু হয়ে পূর্বাচলে গিয়ে শেষ হয়। উদ্বোধনী যাত্রায় অংশ নেন 140 জনের বেশি রাইডার। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতেও বাংলাদেশে নিয়মিত সারা দেশের রয়্যাল এনফিল্ড বাইকারদের নিয়ে এমন গ্রুপ রাইড আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে দেশের সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত থাকার পাশাপাশি বিশ্বের রয়্যাল এনফিল্ড কমিউনিটির সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে পারেন। বাংলাদেশে প্রথমবারের মতো জাপানি ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে আন্তর্জাতিক মানের বৈশ্বিক চাকরি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দিনব্যাপী এই বৈশ্বিক চাকরি মেলার আয়োজন করেছে এটিবি জবস। জাতীয় প্রেস ক্লাবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আয়োজকরা। স্বল্প খরচে জাপানের দক্ষ জনশক্তি রপ্তানিতে ভূমিকা রাখতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছে এই অনলাইন জব সার্চিং প্ল্যাটফর্ম। সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, মেলার মূল উদ্দেশ্য হল দেশের তরুণ চাকরি প্রার্থীদের জন্য জাপানি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা এবং দেশীয় ও বৈশ্বিক চাকরির সুযোগ তৈরি করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেফিস ওয়েলের পরিচালক এবং কাওয়াই এর সিএফও মোহাম্মদ শফিউদ্দিন, রিজভা বাংলাদেশের নির্বাহী পরিচালক হেমাদ হোসেন, কাওয়াই এর সিইও জামানেফ সহ সংশ্লিষ্টরা। কর্মচাঞ্চল্যতা হারিয়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। এটি দিয়ে 23টি পণ্য আমদানি রপ্তানির অনুমোদন থাকলেও এখন শুধু পাথর আমদানি হয়।
ক্রেতা কম থাকায় ডিপোতে অনেক পাথর জমে গেছে, ফলে বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক। শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত ও ভুটান পণ্য আমদানি রপ্তানি করে। এই বন্দর দিয়ে মোট ২৩টি পণ্য আনা নেওয়ার সুযোগ থাকলেও বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করতেন শুধু কয়লা ও পাথর। সম্প্রতি স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম, প্রায় বন্ধ হয়ে গেছে কয়লা আমদানি, এখন শুধু পাথর আনা হচ্ছে। ক্রেতার অভাবে বন্দরের ডিপোতে অনেক পাথর পড়ে আছে। এই অবস্থায় বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক। সারা দিনে 150-200 গাড়ি লোড হইতো, এখন বর্তমানে 10 টাকা 15 টাকা করে গাড়ি লোড হয়। এই দিয়া ব্যবসায়ীরা খুবই অচল হয়ে পড়তেছে। আমাদেরকে সহযোগিতা করে না। কামালপুর পোর্ট যেভাবে সহযোগিতা করে, হালুয়াঘাট পোর্ট যেভাবে সহযোগিতা করে, আমাদের বর্তমান নাকুয়ার পোর্টে আমরা কোনো কাস্টম সহযোগিতা পাই না। আসলে বেশ কিছুদিন ধরে বন্দরের পরিস্থিতি খুব খারাপই, কাজ নাই, কর্ম নাই, শ্রমিকরা খুব কষ্টে দিন যাপন করতেছে। নাকুগাঁও স্থলবন্দর পোর্ট একদম নাজেহাল অবস্থা। এই পোর্টে কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কোনো বেচাকেনা হচ্ছে না। আমাদের বাংলাদেশে এই পণ্যগুলোর চাহিদা থাকার পরেও আমরা শুধুমাত্র ইন্ডিয়ান এবং বাংলাদেশের পারস্পরিক সমঝোতার কারণে বা সহযোগিতার অভাবে আমরা এই কাজগুলো করতে পারতেছি। বাণিজ্যিক মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে যদি এগুলো নিয়ে কথা বলতো, তাহলে এই পণ্যগুলো আমদানি করা সম্ভব হতো এবং রপ্তানি করাও, বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি করা সহজ হতো। রাজস্ব কর্মকর্তা জানান, সরকারি নিয়ম মেনে পণ্য আমদানিতে কোনো বাধা নেই। জাতীয় রাজস্ব বোর্ড এই স্টেশন দিয়ে 23টি পণ্য আমদানি অনুমতি দিয়েছে। এই পণ্য যদি ইম্পোর্টাররা এলসি খুলে সরকারি নিয়ম কানুন মেনে আমদানি করে, আমরাও সরকারি নিয়ম কানুন মেনে তার ছাড় দিতে আমরা করতে পারি, কিন্তু যদি মাল না আসে তাতে আমাদের কিছু করার থাকে না। তবে এই 23টি পণ্য আসায় কোনো বাধা নেই। নাকুগাঁও স্থলবন্দর থেকে 2023-24 অর্থবছরে 50,79,000 টাকা এবং 2024-25 অর্থবছরে 4,32,55,000 টাকা রাজস্ব পেয়েছে সরকার। আর ভ্রমণ কর এসেছে 1,04,91,000 টাকা। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই ছিল বাণিজ্য সংবাদে।